ঢাকায় বসবাসরত চট্টগ্রামের গুণী মানুষদের নিয়ে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত অনুষ্ঠান ঢাকায় থাকি। এই অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আশা করছি সবাই ভালো আছেন আর আমন্ত্রণ জানাচ্ছি আগামী কিছু সময় আমাদের সঙ্গে থাকবার জন্য। দর্শক, এই অনুষ্ঠানে আমরা কথা বলি চট্টগ্রামের গুণী মানুষদের সঙ্গে যারা ঢাকায় থাকেন। তারই ধারাবাহিকতায় আজ আমরা যার সঙ্গে কথা বলবো তিনি আশফাক নিপুণ। তিনি পরিচালক, তিনি অভিনেতা। নিপুণ ভাই কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। নিপুণ ভাই, আমরা কথা শুরু করি আপনার জন্মস্থান থেকে, চট্টগ্রাম থেকে। ছোটবেলাটা কেমন ছিল? আমি যেই পরিবেশে বড় হয়েছি, আমার মনে হয় এটা আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করি এবং আমি কোথাও না কোথাও বিশ্বাসও করি যে এই যে আমার যে একজন লেখক, নির্মাতা বা শিল্পী হয়ে ওঠার পেছনে এটার একটা বড় সড়ো ভূমিকা আছে চট্টগ্রামে। এটা আমি সবসময় বিশ্বাসও করি, এটা আমি স্বীকারও করি। কারণ যেটা হয় কি, যে যেই ধরনের ক্রিয়েটিভিটির চর্চাটা দরকার, সেটার যে পরিবেশটা দরকার, সেটা আমার মনে হয় চট্টগ্রাম এবং সেই সময়কার যেই শৈশবের মুহূর্তগুলা, সেই সময়কার চট্টগ্রাম আমাকে মনে হয় অনেক অনেক বেশি অনুপ্রাণিত করেছে। আমার যেটা একদম অনেস্টলি স্পিকিং, আমার মনে হয় চিটাগাংয়ে না হলে আমি হয়তো জন্ম না নিলে হয়তো আমি ফিল্ম মেকারই হইতাম না। নিপুণ ভাই, এই যে ছোটবেলার সঙ্গে আমাদের পড়াশোনার বিষয়টা জড়িত থাকে। কেমন ছাত্র ছিলেন বা কোন কোন স্কুলে পড়েছেন? কিন্ডারগার্টেন স্কুলটা শুরু হয়েছিল আবুধাবিতে। তখন বাবার চাকরির সুবাদে ওখানে চলে গেছিলাম এবং সেখানে আমার এখনও মনে আছে লিন্স কিন্ডারগার্টেন স্কুল বলে একটা স্কুল আছে, ওখানে পড়েছি। তারপর আমি চিটাগংয়ে চলে আসি যখন আমি ক্লাস 1-এ ভর্তি হব। ওই সময় আমার প্রাইমারি স্কুল ছিল সেন্ট মেরি স্কুল। আমি এসেই অ্যাডমিশন টেস্ট দিয়ে সেন্ট মেরি স্কুলে ভর্তি হই ডে শিফটে। আমার পড়াশোনা শুরু হয় ওখান থেকে। সেন্ট মেরিস তো সবাই জানে, জামালখানে পাহাড়ের উপরে স্কুলটা। এবং স্টুডেন্ট হিসেবে বললে ডেফিনেটলি আমি বেশ ভালো ছিলাম। আমি ওই সময় সবগুলো পরীক্ষাতেই ফার্স্ট হতাম। যে প্রত্যেকটা ক্লাস 1-এর পরীক্ষা বলি, 2, 3, 4, 5, আমি রেগুলার ফার্স্ট হয়ে গেছি। 5-এ গিয়ে মাঝে মাঝে হয়তো সেকেন্ড, থার্ড হতাম। আবার ফাইনাল এক্সামে গিয়ে, ফাইনাল পরীক্ষা যেটা বলা হয়, ওই ফাইনাল পরীক্ষাতে গিয়ে। এবং যদি আমাকে সেন্ট মেরিজের স্মৃতির কথা বলা হয়, আমার মনে আছে যে সেন্ট মেরিজ স্কুলে সবসময় বার্ষিক পরীক্ষার পরে যেই সার্টিফিকেট বিতরণী, ওটা একটা বড় অনুষ্ঠান করে হতো। মানে একদম বিশাল বড় মাঠের মধ্যে বড় করে হতো এবং প্রতিবার আমার নাম আসতো, আমি গিয়ে সার্টিফিকেটটা তুলতাম এবং নিয়ে আসতাম। এবং আমাদের তখনকার প্রিন্সিপালের নাম ছিলেন রোজালিন পিনেরু। উনাকে চিটাগাংয়ে সবাই এক নামেই চিনে, রোজালিন পিনেরু বললে, ওই সময়কার বা যে কোনো ইয়েতে বললে আর কি। তো আমার পড়াশোনাটা ছিল প্রথমে ওখানে, অ্যান্ড দেন তারপরে আমি যেহেতু সেন্ট মেরি স্কুল হচ্ছে প্রাথমিক পর্যন্ত, ক্লাস 5, এরপর আমি অ্যাডমিশন টেস্ট দিয়ে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হই ক্লাস 6 থেকে। যেহেতু সেন্ট মেরিজ আর 5-এর পরে যাওয়ার উপায় নেই, অ্যান্ড দেন তারপর 6 থেকে পুরো এসএসসি পর্যন্ত আমার কাটে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এই স্কুলটা আবার চিটাগাংয়ের সবচেয়ে নাম করা স্কুলগুলোর একটা বিশাল বড় মাঠ নিয়ে করা। তো আমার ওই স্কুলের জায়গা থেকে যদি আমি বলি, মাধ্যমিকে যতটা ভালো, প্রাথমিকে যতটা ভালো ছিলাম, মাধ্যমিকে অতটা ভালো ছিলাম না। বাট হ্যাঁ, যদি আমাকে গড়পড়তার স্টুডেন্ট বলা হয়, তাহলে গড়পড়তার চেয়ে অনেক ভালো ছিলাম। ছোটবেলার সঙ্গে আমাদের বাবা মায়ের সম্পর্কটা খুব নিবিড় থাকে, কারণ বড় হই আমরা তাদের কাছ থেকে হয়তো আস্তে আস্তে দূরে যেতে হয়। ওই সময় সম্পর্কটা দুই ধরনের থাকে, একবার বন্ধুর মতো আর একটা কিছুটা ভয়ের। কেমন ছিল বাবা মায়ের সঙ্গে সম্পর্ক? আমি আমার বাবাকে যদি বলি, আমার বাবা যেহেতু আবুধাবিতে চাকরি করতেন, উনি বছরে ছুটিতে আসতেন 1 মাসের জন্য। এটা হচ্ছে একদম টিপিক্যাল চিটাগোনিয়ান ফ্যামিলির গল্প বলাই যায়, যে ওই যে বাবা দেশের বাইরে মিডল ইস্টে চাকরি করেন এবং 1 মাসের ছুটির জন্য দেশে আসেন। আর মায়ের ব্যাপারটি ছিল, মাই আমাদেরকে আসলে বড় করেছেন এখানে, পড়াশোনা থেকে শুরু করে সব কিছু। বাবার সাথে সম্পর্ক একটু ভয়ের ছিল, বিকজ যেহেতু 1 মাসের জন্য আসতেন এবং বাবা একটু রাশভারী টাইপের। আমি আমার বাবাকেও হারিয়েছি যখন আমি ক্লাস 7-এ পড়ি, তখনই উনি একটা অ্যাক্সিডেন্টে আবুধাবিতেই মারা যান। তো এই যে ধরেন বাবার সাথে ছেলের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে, তার আগে আমি ওনাকে হারাই ফেলি। বাবাকে ভয় পেতাম, আবার একই সাথে বাবার প্রতি এক ধরনের মুগ্ধতাও ছিল। এখন ডাইনামিক্সটা হচ্ছে কি, আমি যেই সময় ছোটোবেলায় বড় হয়েছি, ওই সময় বাবা ছেলের সম্পর্ক আর এখনকার বাবা ছেলের সম্পর্কের মধ্যে না অনেকটুকু চেঞ্জ আসছে। আপনি ইন্টারনেট আসার পরে বা যদি আপনি যতই প্রযুক্তিগত অগ্রগতি আমাদের হয়েছে, এর ফলে যেটা হয়েছে কি, বাবা ছেলের মধ্যে দূরত্বটা কমে আসছে। বিকজ দুজনই এক্সপোজড, ছেলেও এক্সপোজড, আবার বাবাও এক্সপোজড যে গ্লোবাল
সার্কেলটা কিভাবে চলে, কিভাবে এরকম। সো রিলেশনশিপের দূরত্বটা কমে গেছে। কিন্তু আমি যেই সময় আমার শৈশব, সেই সময় আমার যেহেতু এগুলো কিচ্ছু ছিল না, কাজে বাবা ছিল বাবার জায়গা থেকেই, কিন্তু ডেফিনেটলি অনেক ভালোবাসার জায়গা ছিল। আমার মনে আছে আমার বাবার ছোটোবেলায় অনেক স্মৃতি মনে আছে। একটা ভেরি ক্লিয়ারলি মনে আছে যে ক্লাস 6 থেকে 7-এ ওঠার সময় ক্যাডেট কলেজে ভর্তির অ্যাডমিশন টেস্ট দিতে হয়, এটা সব জায়গাতে এখনও আছে। সো আমার মনে আছে যে একটা কোচিং করতাম আমরা একটা স্যারের কাছে, সো অনেক দূরে পাথরঘাটাতে। সো আমার বাবা প্রতিদিন আমাকে নিয়ে যেতেন, নিয়ে আসতেন, এবং উনি বসে বসে আমাকে পড়াতেন, ইংরেজি পড়াতেন স্পেশালি। এবং ওই স্মৃতিগুলো আমার এখনও বেশ ভালোই মনে আছে, যে বাবার পড়ানোরও মনে আছে। যে মানুষটা পরবর্তী সময়ে অভিনেতা হবেন কিংবা পরিচালক হবেন, তার শৈশবটা অন্য 10টা ছেলের মতো হওয়ার কথা না, কিছুটা হলেও পার্থক্য থাকার কথা। সেই পার্থক্যটা আপনার দৃষ্টিতে কেমন ছিল? আমার মনে হয় খুব একটা বেশি আলাদা ছিল না আমার শৈশবটাও, কিন্তু আর বাকি 10টা ছেলে যেমন আমি খেলতে খুব পছন্দ করতাম, এবং আমি প্রায় স্কুলেও খেলতাম, এবং আমি স্কুল থেকে আসার পরে ভাত খাওয়ার পরে একটু ব্রেক নিয়ে তারপর আবার বিকালবেলা খেলতে যাওয়া, সেটা আমি রেগুলার করতাম। এবং এটা অনেক বয়স পর্যন্ত ছিল, যে এমনও হয়েছে যে আমি ক্রিকেট আর ফুটবল, যখন আমি অনেক মোটামুটি বড়, যখন আমি অলরেডি এইচএসসি দিয়ে ফেলেছি, তখন আমি খ্যাপ খেলতেও যেতাম। মানে আমাদের যে পাড়ার যে ক্লাবটা ছিল, সেটা হচ্ছে কি আমাদেরকে হায়ার করে হয়তো দেখা গেল যে অমুক গ্রামে নিয়ে গেল বা অমুক এলাকায় নিয়ে গেল, সেটাও ছিল। সো ছোটোবেলার কথা যদি বলি, তাহলে খুব বেশি ডিফারেন্স থাকে না, কিন্তু একটা ডিফারেন্স আমার মোটামুটিভাবে মনে হয়, সেটা হচ্ছে আমার বাবা অনেক শিল্পানুরাগী ছিলেন। কারণ উনি রেগুলার গান শুনতেন শুধু, কারণ আমি যেই সময়ের কথা বলছি তখন কিন্তু আসলে অডিও ক্যাসেটের যুগ। হ্যাঁ, সো উনি রেগুলার গান শুনতেন। উনি যখনই ছুটিতে দেশে আসতেন, নিউ মার্কেটে তখন গীতবিতান বলে একটা দোকান আছে, সো সেখানে রেগুলার গিয়ে উনি করতেন কি, রেকর্ডিংয়ের জন্য দিতেন রবীন্দ্রসঙ্গীত, যার জন্য আমি অনেক শিল্পীর গান অনেক আগেই শুনে ফেলেছি। ধরেন হেমন্ত, আমি ছোটোবেলায় হেমন্ত শুনতে শুনতেই বড় হয়েছি, যার জন্যে হেমন্ত মুখোপাধ্যায় আমার সবচেয়ে প্রিয় শিল্পীদের একজন, বা মান্না দে, হ্যাঁ, বা যাদের কথাই বলি এদের প্রত্যেকের গান আমি শুনলাম, সন্ধ্যা মুখার্জির গান বলি, বা যার কথাই বলি, সব শিল্পীর এই রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত বা দেশাত্মবোধক গান, এগুলো আমার বাসায় সারাক্ষণ চলতেই থাকতো। আমার মনে হয় সেটার একটা প্রভাব হয়তো কোনো না কোনোভাবে আছে। আমি যদি আসলে ছোটোবেলায় এগুলোতে মানে এগুলো যদি আমার অভিজ্ঞতার মধ্যে না আসতো, তাহলে আমার মনে হয় একটা বড় অংশ অফ থেকে যেত। আমার মাও গান শুনতেন, এবং বাবা মায়ের মধ্যে আমি এই যে গান শোনা, সিনেমা দেখা নিয়ে, বা ইভেন আমি সিনেমা দেখার কথা যদি বলি, ইউজুয়ালি আমি যে সময়ের কথা বলছি সেই সময় হিন্দি সিনেমার প্রচুর মানে চল ছিল তখন ভিএইচএস ক্যাসেটগুলোতে। বাট স্টিল আমার মনে আছে যে অমিতাভ বচ্চনের সিনেমা আমি আমার ছোটো ভাই, যেহেতু অ্যাকশন সিনেমা, সো ওগুলো দেখতে ভালো লাগে, দেখতাম। কিন্তু আমার বাবা সবসময় নাসিরুদ্দিন শাহ, স্মিতা পাটেল, তারপরে শাবানা আজমি, এদের ছবিগুলো দেখতেন। সো আমি দেখতাম কি, এবং ওই ছবিগুলো আমরা দেখতে অ্যালাউড ছিলাম না, মানে যেহেতু ওই ছবিগুলো একটু বড়দের ছবি বলবো না, কিন্তু ওই ছবিগুলো ওই বয়সে আমাদের দেখার হয়তো অতটা উপযোগীও না। তো এইটা আমি বুঝতাম যে এই ছবিগুলো একটু আর্ট হাউস ছবি বা বড়দের ছবি, যেটা আমাকে পরে আবার এই ছবিগুলো দেখতে অনেক বেশি উদ্ভুত, যে ওই ছবিগুলোতে কী ছিল একটু দেখি। হ্যাঁ, তো এইভাবে আমি আস্তে আস্তে এই জিনিসগুলো চিনলাম। তো এই জায়গা থেকে আসলে আমি যদি বলি পরিচালক হওয়া বা কীরকম, ওইটার পেছনে আমি একটা অবদান আমার বাবাকে দেই এক দিক থেকে, যে আমার ভেতরে যে সিনেমা দেখার পোকা, গান শোনার পোকা, ওটা আসলে বাবার মাধ্যমে আমার ধারণা আসছে। চট্টগ্রামের প্রসঙ্গে আবার আসবো, কিন্তু জানবো যে ঢাকায় যে আপনি আসলেন, একটা প্রস্তুতি ছিল বা একটা পরিবেশ তৈরি হয়েছিল যে আপনি ঢাকায় আসবেন এতদিনের চট্টগ্রাম ছেড়ে, সেই সময়টা কেমন ছিল বা কতটুকু মনে আছে? ঢাকায় আসার ব্যাপারটাই ছিল কি, কোনো রকম প্রস্তুতি ছিল না, কারণ আমার এখনও মনে আছে যখন আমি ততদিনে আমি অলরেডি চিটাগংয়ে রেগুলার সিনেমা নিয়ে সিনেমা নিয়ে মানে কি, আমি চিটাগং ফিল্ম সেন্টার বলে একটা যে চলচ্চিত্র কেন্দ্র আছে চিটাগংয়ে সবচেয়ে বড়, সো আমি ততদিনে এটা সদস্য হয়ে গেছি, রেগুলার বিদেশি ছবি দেখি। আর তখন এখনকার মতো ধরেন আপনার টরেন্ট বলি বা ডিভিডিতেও যে এত বিদেশি ছবি পাওয়া যেত তা না। সো এই ধরেন ইউরোপিয়ান ফিল্ম, রাশিয়ান ফিল্ম, ইরানিয়ান ফিল্ম, এগুলো আসলে কিছু এই যে চলচ্চিত্র কেন্দ্র বা ফিল্ম ক্লাবগুলোতে থাকতো। সো আমি তখন অলরেডি ওখানে ভর্তি হয়ে এই বিদেশি ছবিগুলো দেখা শুরু করলাম, এবং আমি ভেরি অ্যাক্টিভলি যোগ দিলাম ওখানে। চিটাগং ফিল্ম সেন্টারের আয়োজনে পরপর 2 বছর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল
বাংলাদেশে যেটা হয় সেটা হয়েছিল ঢাকার পরে চিটাগংয়ে, আমি সেগুলোতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছি। সো ততদিনে আমি মোটামুটি নিজের ব্যাপারে নিশ্চিত যে আমি ফিল্ম মেকিংয়ে যাব, এটা জানি, কিন্তু কিভাবে যাব সেটা জানি না, কারণ আমার মিডিয়াতেই কেউ নেই, পরিচিত কেউই নেই। একজন হয়তো জানলাম ছিল, উনি হচ্ছেন চিটাগংয়ে হয়তো থিয়েটার করে, কিন্তু আমার ইন্টারেস্টের জায়গা তো হচ্ছে ভিজুয়াল মিডিয়াম, নট থিয়েটার। সো আমি চিন্তা করলাম কি করব, কিভাবে করব। এর মাঝখানে যখন আসলে 2002-03-এর দিকে যখন এই চিটাগং ফিল্ম সেন্টারের আয়োজনেই মোস্তফা সরোয়ার ফারুকী আর আনিসুল হক 2 দিনের একটা ওয়ার্কশপ করতে আসেন চিটাগংয়ে, যে স্ক্রিন রাইটিং ওয়ার্কশপ অ্যান্ড ফিল্ম অ্যাক্টিং। তো আমি ওইটাতে ভর্তি হই, মানে ওই ওয়ার্কশপে জয়েন করি, বিকজ আমি তো কোনো উপায় পাচ্ছিলাম না। তো আমার মনে হচ্ছিল ওনারা আসছেন টিপিক্যাল চাটগাইয়া বা মানে ঢাকার বাইরের চিন্তা আর কি, যে ঢাকা থেকে কেউ আসছে, সো একটু যোগাযোগ করলে বোধহয় কিছু হবে। আমি 2 দিনের ওয়ার্কশপটা করলাম। এখন আমার কাছে ভাবতে অনেক ফানি লাগে যে তখন 2 দিনের ওয়ার্কশপটা করা শেষ এবং ফারুকী ভাই ওখানে দাঁড়ানো, আনিসুল হক ওখানে দাঁড়ানো, আমি ফারুকী ভাইকে হ্যান্ডশেক করতে করতে বলছিলাম যে একদিন আমি আপনার সাথে কাজ করব। কিন্তু তখন ওইটা ছিল কি, যে ধরেন এক ধরনের অ্যারোগেন্স, সেটা হচ্ছে গিয়ে কি, যে আমি তো আর বলতে পারছি না যে আপনি আমাকে নেবেন কি নেবেন না এখন, কারণ আমি জানি ওখানে আরও যারা আছে সবাই ওনাকে এই কথাটাই বলছে। তো কীভাবে ওনার চোখে পড়া যায়, সেজন্য আমি চিন্তা করলাম যে ওনাকে কি বললো যে আমি একদিন আপনার সাথে কাজ করবোই করবো। উনি বললেন যে হ্যাঁ শিওর, ওয়াই নট আর টু। তো তারপর ওনার সাথে আমার রেগুলার মেইলে যোগাযোগ ছিল। তখন কিন্তু জিমেইলও ছিল না, তখন গুগলও ছিল না। তো তখন এই যে লোকাল আইএসপি দিয়ে যোগাযোগ করতে করতে, এবং একটা সময় গিয়ে হঠাৎ করে এই চিটাগং ফিল্ম সেন্টারের কল্যাণে আমি শুনলাম যে ফারুকী ভাই একটা সিনেমার শুটিং করতে আসবেন ওনার মেড ইন বাংলাদেশ চিটাগংয়ে। তখন আমার মনে হলো যে না, এটা হচ্ছে মানে ওয়ান্স ইন আ লাইফ টাইম চান্স, যে এইটা যদি আমি নিতে পারি তাহলে ভালো। তো আমি করলাম কি, এখন যেটা হয় চিটাগং ফিল্ম সেন্টারে যেহেতু আরও অনেকেই আছে আমার মতো, ওরাও উদ্গ্রীব যে ঢাকা থেকে একটা ইউনিট যাবে কাজ করবে। আমি চিন্তা করলাম কীভাবে ওনার ইয়েতে করা যায়। পরে ওনাকে আমি মেইল করলাম যে আমি আপনার সাথে, আমি জাস্ট আপনার শুটিংয়ে আসতে চাই, আমি কিচ্ছু করবো না, আমাকে শুটিংয়ের খাবার দিতে হবে না, আমাকে চা কিচ্ছু দিতে হবে না, আমি দূরে দাঁড়ায় থাকবো, আমি জাস্ট একটু শুটিংটা দেখবো। তো উনি সামহাও আমার মধ্যে কিছু একটা দেখছেন মনে হয়, উনি বললেন যে তোমাকে কেউ আটকাবে না, তুমি আসো। তো আমি তখন ওখানে ওনাকে ভলান্টারিলি হেল্প করলাম যে আপনার লোকেশন লাগলে আমি ম্যানেজ করে দেবো, এবং আমি অনেক লোকেশন ম্যানেজ করে দিয়েছি। তারপর উনি চলে গেলেন ঢাকায়। হ্যাঁ, আমি আবার চিটাগংয়ে বসে রইলাম। উনি আসছেন ধরেন 4-5 দিন 7 দিনের জন্য শ্যুট করতে, উনি চলে গেলেন। এখন আমি চিন্তা হচ্ছে আমি কী করব, কারণ ঢাকায় আমার কেউ নাই, মানে কেউ থাকে না প্র্যাকটিক্যালি। আমার ছোটো ভাই ঢাকায় পড়তো, ঢাকা ইউনিভার্সিটি, তো সো ও ছাড়া কেউ থাকে না। তো আমি কী করব। তারপর একটা পর্যায়ে আমি বললাম যে আমি ঢাকা আসতে চাই আপনার সাথে দেখা করতে, যেহেতু ওই 7 দিন কাজটা ভালো ঠিকঠাক ছিল। উনি বললেন যে হ্যাঁ ঠিক আছে আসো। উনি ভাবলেন যে হয়তো আসবে, এসে হয়তো টুকটাক শুটিং দেখে আবার চলে যাবে। তখন আমি বললাম যে আমি আপনার সাথে কাজ করতে চাই, যখন মোটামুটি শুটিং শেষ হলো। তো উনি বললেন যে তুমি কেন এত কষ্ট করবা, আমি কিন্তু চিটাগংয়ে টিউশনস করতাম। সো টিউশনস করে আমার বেশ ভালো ইনকাম ছিল ওই সময় থেকেই। আমি বাসায় ব্যাচ পড়াতাম, কোচিং সেন্টারে পড়াতাম। সো যার জন্য আমার মোটামুটি বেশ ভালো বললেও কম বলা হয়, অনেক ভালো ইনকাম ছিল আমার। আমি আমার কম্পিউটার কিনেছি আমার টিউশনসের টাকা দিয়ে। তো উনি বললেন যে সব ছেড়ে ছুড়ে আসতে হবে। আমি বললাম যে হ্যাঁ ছেড়ে ছুড়ে আসবো। যখন উনি বললেন যে আচ্ছা ঠিক আছে তুমি জয়েন করো, আমি চিটাগংয়ে আসলাম। আমার যত টিউশনস ছিল সবগুলোকে বললাম যে টাটা বাই, আমি ঢাকা যাচ্ছি। একটা ছোট্ট আশা দেখতে পাচ্ছি, সো দেখি করি কি না। আমি যখন আমার মাকে বললাম, এখন ডেফিনেটলি মা তো চিন্তা করবেন যে যেহেতু আমার ফ্যামিলির কেউ মিডিয়াতে নেই, আর এখনকার মতো যেহেতু মিডিয়া এতটা ধরেন ওয়েল ডেভেলপড না, আমি এখন থেকে 20 বছর আগের কথা বলছি, 2005-এর কথা। সো তখন উনি ভাবলেন যে এটা কি আদৌ কি সাকসেসফুল হবে ছেলে, বা এটা কি বা যাবে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের তখন অতটা নাম হয় না, 1-2জনকে হয়তো সবাই চিনে। আমি বললাম যে একটু ট্রাই করে দেখি। এখানে আমি আমার মা আর আমার ছোটো ভাইয়ের কৃতিত্ব দিব যে ওনারা আমার স্বপ্নে পুরোপুরি বিশ্বাস করে বললেন যে যাও, যদি মনে করো যে হচ্ছে না তাহলে হতাশ হওয়ার দরকার নাই, আবার চলে আসো, দরজা আবার চলে আসো, আমরা সবাই থাকবো এখানে। সো ওইটা আমাকে একটা হিউজ বুস্ট দিয়েছিল। ওইভাবে আমার 2005-এ ঢাকায় চলে আসে। আপনার পরিচালক হওয়ার যে স্বপ্নটা কিংবা হাঁটার যে গতিটা সেটা তো আমরা জানলাম, কিন্তু অভিনেতা হিসেবে আপনার একটা সুনাম আছে যে খুব ন্যাচারাল অভিনয় আপনি করেন। সেখানে খুব প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ছিল বলে আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। সেই অভিনয়টা তাহলে কিভাবে আয়ত্ত করা?
এটা আসলে হয়েছে থেকে যখন আমরা ফারুকী ভাইয়ের সাথে কাজ করি, যে আমরা যখন ভাই ব্রাদাররা কাজ করি, আমরা তো একসাথে থাকি। ওনার যে এখন না, এখন সবাই আলাদা হয়ে গেছে, বাট তখন আমরা সবাই একসাথে থাকতাম। তো 1 বছর পরে যখন প্রত্যেকের নিজস্ব একটা করে প্রোডাকশন বানানোর দায়িত্ব আসলে এক একজনের উপরে, যে তুমি এই ফিকশনটা বানাবা, তুমি এটা বানাবা, তো তখন ফারুকী ভাই হঠাৎ করে বললেন একটা ফিকশনে যে এইটাতে তোমাকে অ্যাক্টিং করতে হবে। হ্যাঁ, বিকজ উনার ধারণা ছিল যে ওই ফিকশনের যে গল্পটা সেটা আমার এবং ওখানকার আমাদের আরেক ভাই ব্রাদার এবং আরেকটা মেয়েকে নিয়ে একটা টানাপোড়েনের গল্প, এটা উনার ধারণা, যেটা সত্যি না। সো উনার ধারণা, উনি বলতে চাচ্ছে এই বাস্তব ঘটনা অবলম্বনে যেহেতু এটা হবে, কাজে এখানে বাস্তবিক ক্যারেক্টাররাই অ্যাক্টিং করুক, সো তুমি করবা। এখন আমি বললাম যে আমি তো অ্যাক্টিং পারি না। তখন উনি বললেন যে না, তুমি যা তাই করবা, এটা তো তোমাদেরই ঘটনা আমাদের না। হ্যাঁ, এটা হচ্ছে ফারুকী ভাইয়ের এক ধরনের মজা, ওনার ভাবতে পছন্দ করেন যে এটা হচ্ছে, এর সাথে এর ঝামেলা হচ্ছে বা এটা ওরকম। তো ওখান থেকেই আসলে অ্যাক্টিংয়ে ঢুকা প্রথমে। অভিনয় ইজ এ ডিফারেন্ট আর্ট। যারা অভিনয় করেন, ধরেন আমি যদি মোশাররফ করিমের কথা বলি, আমি যদি আফরান নিশোর কথা বলি, বা আমি যদি জয়া আহসান, অপি করিম, মেহজাবিন চৌধুরী, বা আমি আরও আগের জেনারেশন যদি বলি, সুবর্ণ মোস্তফা, আবুল হায়াত, আসাদুজ্জামান নূর, বা যাদের কথাই বলা হবে, ইনারা না মানে অভিনয়টা কি ওনাদেরকে দেখলে বোঝায়। আমার যেটা হয় সেটা হচ্ছে কাজ চালানোর মতো আমার মনে হয় যতটুকু করা যায়। বাট হ্যাঁ, এক ধরনের যদি আমাকে বলেন যে আমি কিভাবে রপ্ত করলাম, রপ্তটা আসলে আসছে কোত্থেকে, আমার ধারণা আমার টিউশনস থেকে আসছে। আমি হয়তো ব্যাচ পড়াতাম, সো এখন ব্যাচের মধ্যে তো ধরেন আপনার প্রত্যেকটা ব্যাচে 20 থেকে 25টা বদমাইশ ছেলেপেলে থাকে। এখন এই বদমাইশ ছেলেপেলেদের সামনে আপনি যদি বোকার মতো থাকেন, তাহলে আপনার ক্যারিয়ার শেষ। ওরা পেয়ে বসবে আপনাকে, ওরা বুলি করবে আপনাকে, মজা করবে আপনার সাথে। সো তখন না আমাকে এক এক ব্যাচের সাথে এক এক ধরনের অভিনয় চালিয়ে যেতে হতো। সো আমার ধারণা প্রত্যেকটা সময়ে ওই এইটুক করতে 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 আমার ধারণা আমার মধ্যে ওইটা সহজাতভাবেই চলে আসছে, যে আমি দেখি যে সিচুয়েশনে কিভাবে আসলে অ্যাক্টিংটা করে যেতে হয়। বা আমি যদি এভাবে বলি, আমি ফারুকী ভাইয়ের সাথে প্রচুর অ্যাক্টিং করছি। ফারুকী ভাইয়ের সাথে অ্যাক্টিং করছি মানে অন ক্যামেরা না, অফ ক্যামেরা। আমার কিছু একটা দরকার, কিন্তু আমি জানি যে নর্মাল ওয়েতে গেলে এটা হবে না। সো দেখা গেল কি আমি হয়তো ওনাকে ইমোশনালি ব্ল্যাকমেল করলাম, কিন্তু পুরোটাই অ্যাক্টিং দিয়ে। তো এই ব্যাপারটা আমার মনে হয় আমার ওই তখন থেকেই ডেভেলপ করে করে ওটা হয়তো ক্যামেরাতে চলে আসে, হয়েছিল এই বিষয়ে। এখন আমার মনে হয় ওটাকেই সবাই হয়তো বলে যে না, ভালো হচ্ছে। হ্যাঁ, কাজের কথা অনেক হলো, আরো হবে, কারণ অনেক কাজ আপনার। কিন্তু পরিবারের দিকে একটু তাকানো দরকার। আপনার স্ত্রী জনপ্রিয় সঙ্গীত শিল্পী এলিটা করিম, আমাদের খুব প্রিয় মানুষ। তার সঙ্গে পরিচয়ের সূত্রটা কিংবা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ব্যাপারটা একটু জানবো, যতটুকু বলা যায়। যেটা হচ্ছে গিয়ে কি যে আমি তখন অলরেডি নিজের কাজ করা শুরু করে দিয়েছি, মানে ফারুকী ভাইয়ের সাথে তো কাজ করতাম, তারপর আমি অলরেডি নিজে বানানো শুরু করে দিয়েছি আমার মতো করে। আমি টুকটাক তখন ফিকশন বানাই টেলিভিশনের জন্য। এলিটা করিম তখন তুমুল জনপ্রিয়। তো ওই অবস্থায় আমি অনেকভাবে চেষ্টা করছিলাম যে ওর সাথে কোনো না কোনোভাবে ফেসবুকে কানেক্টেড হতে, যে ফেসবুকে কানেক্টেড হওয়া যায় কিনা, কিন্তু কানেকশনটা হচ্ছিল না। আমি যতবার ফেসবুকে ওকে রিকোয়েস্ট পাঠাই, ও ডিক্লাইন করে দেয়। ওর হিসাবটা সোজা যে আমি আপনাকে চিনি না, সো আমি কেন আপনাকে অ্যাড করব। ফেসবুক ইজ সাপোজ টু বি এ প্রাইভেট থিং, বা ফ্রেন্ডসদের জন্য থাকবে, সো আমি কেন করব। তো এভাবে যোগাযোগ হচ্ছিল না। এবং আমার এখনও মনে আছে যে তৃতীয়বার যখন আমি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম, সে তো ডিক্লাইন করে দেওয়ার পাশাপাশি সে আবার আমাদের একটা মিউচুয়াল ফ্রেন্ডকে দিয়ে বলে পাঠালো যে আপনার এই ফ্রেন্ডের কি লজ্জা শরম কিছু নাই, বিরক্ত করছে। হ্যাঁ, কন্টিনিউয়াসলি পাঠায় যায়। মানে সেই ডিরেক্টর, আমাদের ওই ফ্রেন্ডটা আবার আমার সিরিয়ালে অ্যাক্টিং করছিল, আমার টিভি সিরিয়ালে। সো তখন আমাকে যখন জানানো হলো, আমি খুবই লজ্জা পেলাম। আমি ভাবলাম যে না, মানে এটা টু মাচ হয়ে যাচ্ছে। আমি তো এতটাও মানে কারোর জন্যে এতটা তো করার দরকার নেই। সো চলে গেল। এরপরে যেদিন আসলে যেই সিরিয়ালটা চ্যানেলের জন্য একটা কাজ ছিল, মুকিম ব্রাদার্স, ওইটার প্রিমিয়ার শোতে যেদিন আসলে প্রথম 2 পর্ব দেখানো হবে, আমার ওই ফ্রেন্ডের কারণে এলিটা করিমকে দাওয়াত দেওয়া হলো। বিকজ আমার ওই ফ্রেন্ডের, যেহেতু ওরা দে আর ভেরি ক্লোজ, যে সেখানে মূল চরিত্রে অভিনয় করছিল, সে এলিটা করিমকে দাওয়াত দিল। এখন আমার প্রিমিয়ার শো, আর আমি লুকায় লুকায় বেড়াচ্ছি এলিটা থেকে। কারণ বিকজ যেহেতু মানে সে একবার বলেই ফেলছে আপনার বন্ধুর কি লজ্জা সম কিছু নাই, আমি ভাবছি আচ্ছা এটা কি ঠিক হবে। সো প্রিমিয়ার শো শুরু হলো, আমি হাই হ্যালোও বলি নাই। আমাকে আমার ওই বন্ধুটা যে প্রধান চরিত্রে অ্যাক্টিং করেছে, যে চলেন আপনার সাথে এলিটা পড়ে, আমি না থাক পারতেন। তো তারপর ওখান থেকে যখন আসলে ওই 2 পর্ব দেখানো হয়ে গেল, আমাদের বন্ধুত্ব শুরু হলো ওখান থেকে।
এলিটা ওই 2টা পর্ব দেখার পরে ফার্স্ট শি গট ইমপ্রেসড। সে বললো যে বাহ, এই 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 এত সুন্দর জিনিসটা কে বানালো। এবং তখন সে গিয়ে নিজেই ওই আমাদের যে কমন ফ্রেন্ড তাকে বললো যে আমাকে একটু ডিরেক্টরের সাথে পরিচয় করায় দেন। সো তখন আমাদের মধ্যে পরিচয় হলো, যে কথাবার্তা হলো, অ্যান্ড দেন তারপরে আস্তে আস্তে তারপরে ফোন নম্বর আদান প্রদান করা হলো। এবং এরপরে হলো কি, যা একটু এস এম এস করতে করতে রেগুলার কথাবার্তা হচ্ছে না। সো ওইখান থেকে আমাদের আসলে বন্ধুত্বের মোটামুটি শুরু। ওর মধ্যে এক ধরনের আগ্রহ তৈরি হয় আমাকে নিয়ে, আর আমার আগ্রহ তো শুরু থেকেই ছিল, মানে বন্ধু হিসেবে, মানুষ হিসেবে জানার। সেখান থেকেই আস্তে আস্তে বন্ধুত্ব থেকে প্রেম থেকে তারপর 2015-তে আমরা তখন ডিসাইড করি যে আমরা বিয়ে করব। 2015-তে তখন আমরা একসাথে ডিসাইড করি যে না, মোটামুটি অনেক দিন হলো যে এভাবেই যাচ্ছে। সো এটার একটা মানে এখন আমরা একসাথে থাকতে চাই। ওইখান থেকে আসলে 2015 থেকে একসাথে থাকা, 2015 থেকে বিয়ে করে একসাথে থাকা। আপনার অনেকগুলো কাজ, নানা রকম কাজ, কিন্তু যে কাজটা আপনাকে সবচেয়ে বেশি আলোচিত করেছে সেটার নাম হচ্ছে মহানগর। মহানগরের প্রস্তুতিটা কেমন ছিল? কী ধরনের বাধা বিপত্তি ছিল? বানানোর সময় কোনো বাধা বিপত্তি ছিল না, বিকজ কেউ জানতো না আমি কি বানাচ্ছি। কিন্তু বানানোর পরে যেই ধরনের বাধা বিপত্তি আমার জীবনে আসছে, মহানগর এবং মহানগর 2টা বানানোর, মানে 2টা সিরিজের ক্ষেত্রেই 2 বছর পর বানানো। সো ওইটা নিয়ে আমি নিজেই চিন্তা করেছি আমি একটা সিরিজ বানাবো, বা কোনো একদিন সিনেমা বানাবো একটা, যে একজন ফিল্ম মেকার সে হয়তো কিছু একটা বানাচ্ছে এবং সেটা কিভাবে একটা নির্দিষ্ট সরকার পক্ষীয় লোকজনদের পছন্দ হচ্ছে না, তার ফলে তাকে কী ধরনের বিড়ম্বনা যেতে হয়। আমি যদি মহানগর বানানোর আইডিয়া থেকে বলি, আমি একটু সময় নিয়ে কাজ করি। আমার কাজের সংখ্যাটা অনেক বেশি না, বিকজ আমি আসলে ওই প্রতি মাসে কাজ করতে হবে, প্রতি 3 মাসে কাজ করতে হবে, এভাবে আমি আসলে ফাংশন করতে পারি না। মেবি দিস ইজ এ চিটাগোনিয়ান থিং। এটা মানে চাটগাঁয় একটা জিনিস, চাটগাঁয়ের একটু অলস হয়। আপনি খেয়াল করলে দেখবেন যে চাটগাঁয়েরা কখনো চিটাগংয়ের বাইরে অন্য জায়গায় সেটেল হতে চায় খুব কম, মানে এটা হতেই চায় না। চিটাগংয়েই ওরা আসলে থাকতে চায়। আপনি ঢাকায় অনেক লোক পাবেন, চিটাগং একদম না পারতে হয়তো আসে। সো আমার ধারণা আমার মধ্যে ওটা আসে, যার জন্য আমার সবাই যেরকম বলে যে আপনার কাজের সংখ্যা আরও বাড়ানো উচিত, কিন্তু ওই যে চিটাগংয়ের যে আরামদায়ক আলস্য, ওটার কারণে হয় না। এই সময়টার কাজের কথা যদি বলি, মহানগরের যে অভিজ্ঞতা সেটা নিয়ে কাজ করবেন সেটা আপনি বললেন। এর বাইরেও কিছু পরিকল্পনা থাকে, হয়তো সব প্রকাশ করা যায় না, তবু যতটুকু প্রকাশ করা যায় সবাই কী করছেন বা কী ধরনের পরিকল্পনা চলছে? অনেকগুলো প্ল্যান আছে, যেমন হাউস টিউটর নিয়ে আমার একটা সিরিজ করার প্ল্যান আছে। এটার অলরেডি লেখালেখির কাজও অনেক দূর হয়ে গেছে। কারণ আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, বাংলাদেশ এমন একটা দেশ যেখানে আপনি আপনার জীবনের কোনো না কোনো একটা সময় আপনাকে টিউশনি করতেই হয়েছে। মানে আমি বলতে গেলে 90% তরুণ বা যুবককে জীবনের কোনো না কোনো একটা সময় পড়াতেই হয়েছে। সো আর নিজে যেহেতু আমি হাউস টিউটর ছিলাম, ওটা নিয়ে আমার একটা কাজ করার ইচ্ছা আছে। আমার আরও একটা সিরিজ আছে সাবরিনা, সেটা প্রথম পর্ব পর্যন্ত আসছে, দ্বিতীয় সিজনটা আসার কথা, সেটা চলছে। সো মোটামুটিভাবে অনেকগুলো কাজের কথাবার্তা আপাতত চলছে। তার সাথে আমি কিছু প্রডিউসিংও করছি এখন। প্রডিউসিং মানে কি, আমার সাথে যারা দীর্ঘদিন কাজ করেছে তারা এখন সিরিজ বানাবে, আমি হচ্ছে গিয়ে কি বিইং এ প্রডিউসার বা অ্যাজ এ প্রডিউসার আমি পুরো ব্যাপারটাকে লুক আফটার করে দেবো না, আমার এখান থেকে যেন নতুন নতুন ডিরেক্টর বের হয়। সো সেটা নিয়েও কাজ চলছে আমার। আর ডিরেকশনের কথা যদি বলেন, সেটা হচ্ছে এখন এন্টায়ারলি মাথার মধ্যে একটাই জিনিস, সেটা হচ্ছে যে একটা তো দর্শকদের চাহিদা মহানগর 3 কী হবে, আরেকটা হচ্ছে সিনেমা। বাট ঘোষণা আমি আরও পরে দিব, যে বাট এখন কাজ চলছে আসলে সিনেমা নিয়ে। আপনারা ছোট্ট একটা ঘরে ছিলেন, সেই ঘরটার নাম ছিল ছবিয়াল। সেই ঘরের প্রধান ব্যক্তি ছিলেন মোস্তফা সরোয়ার ফারুকী। তারপর এখন প্রত্যেকে আপনারা ঘরের মালিক, কিন্তু এই ঘরটায় আবার কখনো না কখনো বসা হয়, যাওয়া হয়। সেই পরিবেশটা কেমন হয়, কী নিয়ে আলোচনা হয়? একটা আনন্দদায়ক একটা অভিজ্ঞতা আমাদের জন্য। আমরা প্রায়ই বসি, কিন্তু আমরা খুব একটা জানান দিয়ে বসি না মানে কি একদম, মানে আমরা বসবো, কিন্তু আমাদের নিজেদের মধ্যে এক ধরনের যোগাযোগ আছে। সবার সাথে সবার হয়তো নয়, কিন্তু একটা মেজরিটি পোর্শন যারা আছে, ভাই ব্রাদার এবং ফারুকী ভাই, তিশা, আমরা আমাদের ফ্যামিলি নিয়ে যাই। এবং সবাই যেহেতু মোটামুটিভাবে যদি বলি, আদনান বলি, মেহজাবিন বলি, বা রেদওয়ান রানী বলি, ফারুকী ভাই তো আছেই, মোস্তফা কামাল, আমরা প্রায় সময়ই একসাথে বসি। গত বছর আমরা ছবিয়ালের 25 বছর পূর্তিও করেছি। এইটা না একটা, এই অভিজ্ঞতাটা একটু অন্যরকম। এই অভিজ্ঞতা, আপনি একটা কথা বললেন না যে আসলে বাবার সাথে আপনার সম্পর্ক কেমন ছিল, আমি তো বলেছিলাম যে আমি আমার বাবাকে অনেক ছোটোবেলায় হারিয়ে ফেলেছি, যে আসলে যখন থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে তার আগে উনি চলে গেছেন, কাজে সেটা আর হওয়ার সুযোগ হয়নি। সেটা সারপ্রাইজিংলি ফারুকী ভাইয়ের সাথে হয়েছে, এই সেন্সে
যে আমরা যখন ওনার আন্ডারে কাজ শিখতাম তখন তো এক ধরনের প্রচণ্ড ভয় কাজ করতো, যেহেতু উনি হচ্ছেন গিয়ে কি শিক্ষক বলি বা যাই বলি, গার্ডিয়ান বলি, সব কিছু উনি, কাজ পুরোপুরি ওনার কাছে শেখা। তো সেখান থেকে এই যে ধরেন আমরা প্রত্যেকে বের হওয়া, এবং যেটাকে আমার সবচেয়ে বেশি ফ্যাসিনেটিং মনে হয়, যেটাই আমার মনে হয় কি সবাইকে আরও এক করছে, সেটা হচ্ছে আমরা যখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম তখন অনেকে আমাদেরকে বলতো যে তোমাদের কাজগুলো ফারুকির মতো হয়ে যাবে, তোমাদের কাজগুলোর মধ্যে ফারুকির মতো, কারণ আপনি যার ঘর থেকে আসছেন তার মতো হয়। কিন্তু এই যে ধরেন আমার কাজটা আমার মতোই, আদনানের কাজ আদনানের মতোই, রনির কাজটা রনির মতোই, রাজের কাজটা আলাদা করা যায়, আমাদের নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ তৈরি হয়ে যাচ্ছে। এইটা করার পরে যেটা হচ্ছে গিয়ে কি, এটা যদি না হতো তাহলে এক ধরনের ডাইনামিক্স থাকতো। এটা করার ফলে হলো কি, ওই যে আমরা ছোটোবেলায় ওনাকে খুব ভয় পেতাম, ছোটোবেলায় বলতে আমি বলতে চাচ্ছি আমাদের শুরুর সময়টাতে। এখন যখন আমরা মোটামুটি নিজের জায়গা থেকেও মোটামুটি কাজ করছি, মানুষজন চিনছে জানছে, সো এখন ওনার সাথে সম্পর্কটা মোরলেস বন্ধুত্বপূর্ণ টাইপের। এখন হচ্ছে আগে চিন্তাই করা যেত না যে উনার লেগ পুলিং করা যাবে, ওনাকে খোঁচাখুচি করা যাবে, এখন আমরা অবিরত খোঁচাখুচি করতেই থাকি। এবং এমন এমন অনেক অনেক সিক্রেট বলি আমরা একসাথে আড্ডায় বসলে, যে আপনি 20 বছর আগে আপনার সাথে আমরা লুকায় লুকায় এটা করছিলাম, আপনি জানতেনও না, হ্যাঁ, যেটা আমরা এখন ওপেনলি বলতে পারি। সো এখনের আড্ডাটা হচ্ছে অনেক অনেক বেশি, আমি বলবো কি বন্ধুত্বপূর্ণ, জমজমাট। উনারও যেহেতু বয়স হয়েছে, সো যার ফলে হচ্ছে গিয়ে কি যে উনিও এক ধরনের এই যে আড্ডাটা নেয়া, এবং বলে না যে একটা পর্যায়ের একটা বয়সের পরে বাবা ছেলে বন্ধুর মতো হয়ে যায়, আমাদের সাথে ফারুকী ভাইয়ের সম্পর্কটা এক্স্যাক্টলি সেটা। উনি একদম বাংলাদেশে বলতে গেলে অনেকটা স্কুলের মতো, যেখান থেকে উনি অনেকগুলো পরিচালককে উনি নিজেই কাজে নিয়েছেন, কাজ শিখিয়েছেন, শিখানোর পর একসময় লাথি মেরে বের করে দিয়েছেন যে তুমি তোমার কাজ করো এখন, বিকজ তুমি এখন যদি আমার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাও তাহলে তুমি নিজের কাজ কখনো করতে পারবে না। আমাকে কিন্তু এভাবে বের করে দেওয়া হয়েছিল ছবিল থেকে। কিন্তু আমরা যতটুকু জানি শুধু বের করে দেওয়া হয়নি, কিছু পাথেও দিয়ে দেওয়া হয়েছে, না, definitely। বিশেষে যে প্রডিউস করা হয়েছে, যে আমি যেটা বললাম যে প্রথম কাজের প্রডিউসার তিনি ছিলেন। সো ওই যে বের করে দেওয়া হয়েছে বলতে আমি এটা পজিটিভলি বলছি, যে যদি আসলে আপনি ছেলে যদি সারা জীবন ঘরে বসে খেতে থাকে তাহলে বাবা মা কি করবে? বাবা তো চাইবে যে তুমি বাইরে যাও, বাইরে গিয়ে আগে ইনকাম করো। সো উনার বেলায়ও সেম। তো এই একটা জায়গা থেকে আমি উনার প্রতি আমার কৃতজ্ঞতা বা আমাদের কৃতজ্ঞতা সারা জীবন থাকবে, যে উনি আমাদেরকে যেই আসলে প্ল্যাটফর্মটা করে দিয়েছেন, যে সুযোগটা করে দিয়েছেন। নইলে চিটাগং থেকে একটা ছেলে ঢাকায় এসে বাসা ভাড়া দিয়ে থাকা, আমরা তো উনার হাউসে থাকতাম এবং খাবারও খেতাম উনার ওখানে, মানে যা রান্না হতো সেটাই আমরা খেতাম এবং উল্টা বেতন পেতাম। তো এত সুবিধা তো তখন, ইনফ্যাক্ট এখনও অনেকে হয়তো দেয় না। তো সেই জায়গা থেকে ধরেন অনেক বছর পরে যখন আমরা আড্ডা মারতে বসি, আমরা পুরোনো দিনের কথা চিন্তা করি, আমরা এখনকার কথা বলি, আমরা অনেক কিছু নিয়ে আড্ডা মারি, বেশ ভালো একটা সময় কাটে আমাদের। ছবিয়াল আপনার একটা ঘর, কিন্তু চট্টগ্রাম একেবারে আপনার নিজের জন্মস্থান, শৈশব কৈশোর সব কিছু জড়িত সেখানে। ছবিয়ালে যেমন ফিরে ফিরে আসেন, চট্টগ্রামেও ফিরে ফিরে যান। এখন যখন যান, যারা আপনাকে বড় নিপুণ দেখছে, এখন পরিচালক নিপুণ, অভিনেতা নিপুণ, তাদের সঙ্গে যখন দেখা হয় তারা কি বলে বা আপনি কি বলেন? এই আশফাক নিপুণ হওয়ার আগে আমাকে যারা আসলে চিনতো, ওরা আমি আশফাক নিপুণ হওয়ার পরে যে খুব আমাকে যে একদম বিশাল বড় করে দেখে তা কিন্তু না। আমি এক ধরনের ওদের মধ্যে ভালো লাগা দেখি, যখন ধরেন আমরা কোথাও আড্ডায় যাচ্ছি বন্ধুদের সাথে, তখন হয়তো কেউ ধরেন কোথাও খেতে গেলাম বা কোথাও রাস্তা দিয়ে যাচ্ছি বা আড্ডা মারছি, তখন এসে যে আমার সাথে যখন ছবি তুলতে চায়, তখন আমি ওদের মধ্যে এক ধরনের, আমি বুঝতে পারি এটা ওদেরকে দেখে, যে ওদের মধ্যে এক ধরনের প্রাইড কাজ করে, এটা বোঝা যায়। কিন্তু ছবিটা তোলার পরে যেই মোমেন্টে আমি চলে আসছি, ওরা আমাকে এক আছাড় দিয়ে মাটিতে নামায় ফেলে। মানে তখন আর ওই যে মানে জাস্ট বিকজ আমি ছবি তুলে আসছি দেখে সেটা না, ওইটুক পর্যন্ত ওরা খুব এনজয় করে, ওরাও এনজয় করে। ইনফ্যাক্ট এমনও বলে যে ভাই আপাতত মাফ করেন ওকে, আমাদের সাথে একটু আড্ডা মারো, এটাও বলে। কিন্তু দ্য মোমেন্ট আমি বসছি একদম পুরো ওই আগের জায়গা, মানে আমি কত বড়, ওদের জন্য ম্যাটার করবে না। এবং এই জন্যে আমার কাছে চিটাগং সবচেয়ে এক্সাইটিং লাগে, যে ওইখানে আমি গেলে আমি আমার মতো হতে পারি। আমি এটা বলি না যে আমি এনজয় করি না যে মানুষজন আমাকে চিনে বা মানুষজন যখন আমার সাথে কথা বলতে চায়, কিন্তু এরপরও না আপনার একটা জায়গা দরকার, যেই জায়গায় গেলে আপনি আপনার মতো করে থাকতে পারবেন, আপনাকে কেউ জাজ করবে না। চিটাগং আমাকে ওই কমফোর্টটা দেয়। এই জন্যে আমি সবসময় প্রতি মাসেই চিটাগং একটা সিগনিফিক্যান্ট টাইম কাটাই। এবং অনেকে আছে না যে যারা নিজের দেশের বাড়িতে বা গ্রামে 2 দিনের জন্য যায়,
আমার 2 দিনের জন্য গেলে হয় না, মানে কারণ আমার গিয়ে থিতু হতেই আমার 4-5 দিন চলে যায়। তো আমি একটা লম্বা সময় নেই ওখানে যাওয়ার জন্য, বিকজ আমি আমার মতো করে থাকতে পারি। এবং একটা চিটাগাং গেলে আরেকটা জিনিস আমি প্রায় করি, আমি কিছুদিন আগে আমার ফেসবুকে এটা নিয়ে লিখেছি এবং প্রচণ্ড সাড়া পেয়েছে এই পোস্টটা। চিটাগাং গেলে আমি আরেকটা কাজ যেটা করি সেটা হচ্ছে রিক্সা নিয়ে বের হয়ে যাই। রিক্সা নিয়ে আমি পুরো চিটাগাং ঘুরতে থাকি। ঢাকা আর চিটাগাংয়ের মধ্যে একটা বড় ডিফারেন্স হচ্ছে, ঢাকায় আপনি রিক্সা নিয়ে এখান থেকে এখানে যেতে পারবেন না, বিকজ যেহেতু বড় সিটি, তার মধ্যে হচ্ছে সব জায়গায় রিক্সায় চলে না, অ্যালাউড না। চিটাগাংয়ে এটা আবার সুবিধা আছে। সো এটা হচ্ছে আমার একটা ডিউটির মধ্যে থাকে যে আমি পুরো শহরটা চিটাগাংয়ে ঘুরবো, মানে যতটুকু পর্যন্ত রিক্সায় টানায় যাওয়া যায়। ওইটা করে কি আমাকে এক ধরনের, ওই যে আমি যে চিটাগাংয়ে যেসব জায়গাতে বড় হয়েছি, যেসব জায়গাতে টিউশনস করাইছি, যেসব জায়গায় খেলতে যেতাম, আমি যখন রিক্সা করে যেতে থাকি আর মেমোরিজগুলো আসতে থাকে, আমার মনে হয় কি যে এটা অনেকটা হচ্ছে গিয়ে কি আমার ব্যাটারি ঢাকায় থাকলে আস্তে আস্তে ড্রেইন করতে থাকে, চিটাগাংয়ে গিয়ে ওটাকে আমি আবার রিচার্জ করে নিয়ে আসি। যে এই যে ধরেন এই জায়গাগুলা, এইটার ভেতর দিয়ে আমি যেতাম, এবং আমার মনে হয় কি আমাকে অনেক বেশি গ্রাউন্ডেডও করে। আমি তত মানে বুঝতে পারি যে আমি আসলে আই এম নাথিং, বিকজ আমার শুরুটা তো এখান থেকেই হয়েছিল, এই পাহাড়ের রাস্তা দিয়ে, এই সারসন রোড দিয়ে, এই ব্যাটারিগুলি দিয়ে, এই ধরেন আপনার কাজীর দেউরি, মুরাদপুর, শোলকবহর, 2 নম্বর গেট, বা ধরেন গলি বেকারি, আমি ঘুরতে থাকি। আর আমার তখন মনে হতে থাকে যে না, এইটাই অ্যাকচুয়ালি আমি। ঢাকায় আমি হচ্ছে গিয়ে কি কাজ করার মতো, মানে আমি যদি আপনাকে এইভাবে বলি, চাটগাঁয়েদের তো এক ধরনের একটা, চাটগাঁয়েরা নর্মালি কি হয়, যেহেতু সমুদ্রের পাশে, সো নাবিক চলে যায় আসলে জাহাজে, তারপর হয়তো অনেক দিন পরে আসে। সো আমার নিজেকে এক ধরনের নাবিকের মতোই মনে হয়। আমি ঢাকায় আসলে আসছি ওই জাহাজে চড়ে কাজ করার মতো, কিন্তু আসলে আমার জায়গাটা যদি আমি বলি সেটা হচ্ছে চিটাগাং সবসময়। নিপুণ ভাই, যাদের নিয়ে এত কথা বললেন, তাদের যদি আপনি আলাদা করে কিছু বলেন, অর্থাৎ চট্টগ্রামের মানুষদের উদ্দেশ্যে। চট্টগ্রামবাসীদের উদ্দেশ্যে আসলে কি বলবো, আমি তো নিজে একজন খুবই গর্বিত চাটগাঁইয়া, এবং এটা আমি জাহির করতে খুব পছন্দ করি। আমি যেটা আসলে সত্যি সত্যি মনে প্রাণে বিশ্বাস করি, আমার শরীরটা সবসময় ঢাকায় থাকে, কিন্তু আমার মনটা সবসময় চট্টগ্রামেই পড়ে থাকে। তো চাটগাঁইয়াদের ব্যাপারে অনেক মানুষের অনেক ধরনের অভিযোগ আছে। চাটগাঁইয়ারা অলস প্রকৃতির হয়, চাটগাঁইয়ারা একটা কাজ করতে বললে 3 দিন খবর থাকে না, চাটগাঁইয়ারা অনেক বেশি ভোজন রসিক হয়। আমি যখনই চাটগাঁইয়াদেরকে নিয়ে কেউ কোনো রকমের সমালোচনা করে বা কিছু বলে, তাদের উদ্দেশ্যে শুধু আমি একটা কথাই বলি, সেটা হচ্ছে সিটেঙ্গে ফোয়া মেডিত ফুললে লোয়া ময় মুরব্বি দোয়ারা সিটেঙ্গে ফোয়া। দর্শক, এতক্ষণ আমরা ছিলাম আশফাক নিপুণের সঙ্গে, ছিলাম ঢাকায় বসবাসরত চট্টগ্রামের গুণী মানুষদের নিয়ে অনুষ্ঠান ঢাকায় থাকি এই অনুষ্ঠানে। আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আর আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি, ইকবাল খন্দকার। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।